আপনি কি কখনো ভেবে দেখেছেন সমাজে পুরুষদের জায়গা কোথায়, আর নারীদের মন জয় করার চেষ্টা করতে গিয়ে আমরা কি ভুল পথে যাচ্ছি? ভদ্র সহানুভূতিশীল হতে গিয়ে আমরা কি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছি? আমরা নাইস গাই হতে চেয়েছি, কিন্তু সেই চেষ্টাতেই কি আমরা ভুল পথে পা বাড়িয়েছি? আজকে আমরা আলোচনা করব এক আলোচিত বই, দি রেশনাল মেল, যা পুরুষের মানসিকতা এবং সম্পর্কের অদ্ভুত দিকগুলো উন্মোচন করে তোলে। মূল ধারণা এক, নারী কেন্দ্রিক বাধ্যবাধকতা, দি ফেমিনাইন ইম্পারেটিভ। গল্পটা শুরু হোক এক নীরব নিঃসঙ্গ পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে। এই আধুনিক সমাজ আসলে নারীর স্বার্থকে রক্ষা ও পূরণ করার জন্য নির্মিত। রোলো টমাসি এই আইডিয়াটাকে বলেন দ্য ফেমিনাইন ইম্পারেটিভ বা নারী কেন্দ্রিক বাধ্যবাধকতা। চলুন একটা ছোট্ট দৃশ্য কল্পনা করি। তুমি একটা রেস্টুরেন্টে বসে আছো, একটা টেবিলে একটা কাপল বসে আছে। ছেলেটা মেয়েটাকে বিনয় করে খাওয়াচ্ছে। হয়তো তুমি ভাবছো কি ভদ্র ছেলে, কিন্তু এই ভদ্রতা কি আসলেই ছেলেটার নিজের ইচ্ছায়, না এটা একটা আপেক্ষিত আচরণ যা সমাজ তার উপর চাপিয়ে দিয়েছে? এই সমাজে পুরুষ শব্দের সংজ্ঞা এমনভাবে গড়ে তোলা হয়েছে যেখানে তার সফলতা মাপা হয় সে নারীর কতটা সুবিধা করতে পারছে তার উপর। এটি এক ধরনের প্রোগ্রামিং। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভদ্র হও, মেয়েদের খুশি করো, ওদের চাহিদা আগে, পুরুষদের নয়। সমাজ এমনভাবে গঠিত যে নারী সবসময় মূল চরিত্র। সিনেমা, সাহিত্য, শিক্ষা, এমনকি ধর্ম, সব জায়গাতেই নারীর সুরক্ষা, নারীর সম্মান, নারীর চাওয়া পাওয়া এগুলোই প্রথমে আসে। একটা সময় ছিল যখন সমাজে পুরুষের অবস্থান ছিল প্রভু হিসেবে, কিন্তু নারীবাদ ও আধুনিক আন্দোলনের মাধ্যমে সেই ভারসাম্য ধীরে ধীরে নারীর দিকে ঝুঁকে পড়ে। আর তখনই ফেমিনাইন ইম্পারেটিভের আবির্ভাব ঘটে। এটি এমন এক আদর্শ যেখানে সমাজের প্রতিটি স্তর, পরিবার, স্কুল, মিডিয়া নারীকে উপকেন্দ্র করে চলে। যখন একজন পুরুষ এই গেমটা বোঝে না, তখন সে হয়ে পড়ে বেটা, অর্থাৎ সেই পুরুষ যে তার নিজস্ব সীমা বিসর্জন দিয়ে নারীর অনুমোদন পেতে চায়। সেভাবে নারীর সুখই তার সফলতা। সে নিজের প্রয়োজন ভুলে যায়, নিজের স্বপ্ন চাপা দেয়, আর সমাজের নিয়মে খেলতে খেলতে এক সময় ক্লান্ত হয়ে পড়ে। এই বেটা পুরুষ সমাজের জন্য উপকারী, কারণ সে প্রশ্ন তোলে না, সে শুধু হ্যাঁ ঠিক আছে এই বলতেই শেখে। রোলো দেখান কিভাবে সমাজ নারীকে একাধারে স্বাধীন হতে দেয়, আবার তার দুর্বলতাকে সহানুভূতির চোখে দেখে। উদাহরণস্বরূপ, একজন নারী যদি 10 জন পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, সেটা তার স্বাধীনতা। কিন্তু একজন পুরুষ যদি তাই করে, তাকে বলা হয় চরিত্রহীন বা ব্যভিচারী। এই দ্বৈত মান সমাজে নারীর পক্ষে এক ধরনের সুবিধা তৈরি করে। সে একসঙ্গে শিকার এবং নিয়ন্ত্রক হিসেবে থেকে যায়। আদালতে বিবাহ বিচ্ছেদের সময় সন্তান প্রায়শই মায়ের কাছেই থাকে। কর্মক্ষেত্রে ইকুয়ালিটির নামে অনেক সময় পুরুষদের সুযোগ কেড়ে নেওয়া হয়। এই সবকিছু মিলে একটাই বাস্তবতা তৈরি করে, পুরুষকে তার প্রকৃত সত্তা লুকিয়ে রাখতে বাধ্য করা হয়। পুরুষের করণীয় নিজের পথে ফেরা। তাহলে কি করা উচিত? তার উত্তর, নিজেকে চেনো, বুঝে নাও এই খেলা কেমন চলছে, এরপর নিজের জীবন নিজের শর্তে গড়ে তোলো। নারীকে পুজো করার দরকার নেই, তার সঙ্গ উপভোগ করো, কিন্তু নিজের কেন্দ্রীয়তা হারিও না। একজন পুরুষ যতক্ষণ না বুঝবে যে সে নিজেই নিজের মূল চরিত্র, ততক্ষণ সে এই ফেমিনাইন ইম্পারেটিভের হাতেই বন্দী থাকবে। এই অধ্যায় আমাদের একটা রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সমাজ যেমন বলছে, সম্পর্ক তেমন নয়। ভালোবাসা, বন্ধন, সুখ, এইসব কিছুই একটা কাঠামোর মধ্যে পরিচালিত হয়। সেই কাঠামো বহু বছর ধরে নারীর স্বার্থে গড়ে তোলা হয়েছে। তবে এটাই শেষ কথা নয়। পুরুষ যদি নিজেকে প্রশ্ন করতে শেখে, আমি কেন এসব করছি, আমি আসলে কি চাই, এই সম্পর্কটা কি সত্যিই আমার প্রয়োজন মেটাচ্ছে, তবে সেখান থেকেই শুরু হয় তার নিজস্ব জাগরণ। এটা একটা ভয়ঙ্কর সত্য, কিন্তু মুক্তির একমাত্র রাস্তা। মূল ধারণা 2, দ্য রেশনাল মেল, যুক্তিবোধ সম্পন্ন পুরুষের জাগরণ। সন্ধ্যা নামছে। একটা পুরুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে আছে।
তার চোখে ক্লান্তি, দ্বিধা, কিন্তু সঙ্গে একরাশ প্রশ্ন। আমি কে? আমি কিভাবে এমন একটা জায়গায় এলাম যেখানে নারীর চাওয়া পাওয়া বোঝার আগে আমার নিজের অস্তিত্ব হারিয়ে গেছে? এই অধ্যায় দ্য রেশনাল মেল এই প্রশ্নের উত্তর খোঁজার পথ দেখায়। পুরুষের বর্তমান অবস্থা নিয়ন্ত্রণহীন এবং বিভ্রান্ত। আজকের সমাজে পুরুষ যেন নিজের জীবনকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে প্রতিনিয়ত নারীর প্রত্যাশা, সমাজের চাপ, মিডিয়ার তৈরি মিথ ও রাজনৈতিক সঠিকতার বলয়ে আবদ্ধ হয়ে পড়ছে। আর এই সব মিলিয়ে তার মধ্যে জন্ম নিচ্ছে আত্মবিশ্বাসহীনতা, দিগ্ভ্রান্তি এবং একরকম মানসিক গোলক ধাঁধা। পুরুষ আজ নারী কেন্দ্রিক সমাজের শিকারে পরিণত হয়েছে, যেখানে নারীর সুবিধা ও ইচ্ছা সর্বাগ্রে আর পুরুষের প্রয়োজন গৌণ। দ্য রেশনাল মেল মানে কি? এ অধ্যায়ের মূল ভাবনা হলো একজন রেশনাল মেল মানে এমন একজন পুরুষ যে সমাজের নারীর কিংবা মিডিয়ার শেখানো চিত্রকে অন্ধভাবে মেনে না নিয়ে নিজের চিন্তাকে যুক্তিবোধ, আত্মজ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে তোলে। সে নারীকে সম্মান করে, কিন্তু তার জীবনের কেন্দ্র নারীর স্বীকৃতি নয়। সে জানে নারীর প্রতি আকর্ষণ প্রাকৃতিক, কিন্তু তার নিজের জীবন, লক্ষ্য, নেতৃত্ব এবং মিশন এইগুলোই তার আসল পরিচয়। রোলো দেখান কিভাবে ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো হয়, নারীর যত্ন নাও, তাদের সুখী করো, তাহলে তুমি ভালো পুরুষ। নারী তোমার জীবনের লক্ষ্য। ভালো ছেলেরা সবসময় জয়ী হয়। এই সমাজ নির্মিত বিশ্বাসগুলোই একজন পুরুষকে সিম্প করে তোলে, অর্থাৎ এমন একজন পুরুষ যে নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নারীর প্রশংসা পাওয়ার জন্য মরিয়া। এই বিশ্বাসগুলো সত্যি কি পুরুষদের উপকার করেছে? বাস্তব চিত্র হলো এই সব ভালো ছেলেরা সবচেয়ে বেশি হৃদয়ভঙ্গের শিকার হয়, অবহেলিত হয় এবং ধীরে ধীরে নিজের পুরুষত্ব হারিয়ে ফেলে। নারীর প্রকৃত স্বভাব বনাম পুরুষের বিভ্রান্তি। নারী নিজেও সবসময় জানে না সে কি চায়, কিন্তু সে জানে কি তাকে উত্তেজিত করে। রলো বলেন নারীর আকর্ষণ সবসময় সে পুরুষের দিকে যায় যে চ্যালেঞ্জিং, আত্মবিশ্বাসী, তার নিজের জীবনের মিশনে দৃঢ়। কিন্তু সমাজ পুরুষদের শেখায় ভদ্র হও, যত্নবান হও, তার সব চাহিদা মেটাও, তার মতো হয়ে ওঠো। ফলে একজন পুরুষ নারীর আসল চাহিদা বোঝার আগেই নিজের স্বতন্ত্রতা হারিয়ে ফেলে এবং এইখানে রেশনাল মেল হওয়ার প্রয়োজন তৈরি হয়। রলো বলেন একজন রেশনাল মেল কখনো নিজের জীবনের কেন্দ্রবিন্দুতে নারীকে রাখে না, বরং সে নিজের লক্ষ্য, নিজের নিয়ম, নিজের স্ট্যান্ডার্ডে বাঁচে। নারী তার জীবনে অংশ হতে পারে, কিন্তু তা হবে তাকে পরিপূর্ণ করে তোলার জন্য নয়, বরং তার পরিপূর্ণ জীবনে একজন সহচর হিসেবে। সে জানে সম্পর্ক থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, কিন্তু নিজের মূল উদ্দেশ্য কখনোই কোনো নারী হতে পারে না। অ্যাওয়েকেন্ড ম্যান বা জাগ্রত পুরুষ, এই পুরুষ নারীর আকর্ষণ নীতিকে বোঝে, তার প্রতি নির্ভরশীল না হয়ে বরং নারীর সঙ্গে সচেতনভাবে সম্পর্ক তৈরি করে এবং জীবন সম্পর্কে এক গভীর উপলব্ধি রাখে। সে জানে এক নারী তার জীবনে থাকবে কিনা সেটাতে তার মূল্য নির্ধারিত হয় না, তার মূল মানে তার নিজস্ব মিশন। এবং এই জ্ঞান তাকে করে তোলে আত্মনির্ভর, মর্যাদাশীল এবং বাস্তববাদী। নারীর ভালোবাসা অর্জন করতে হয়, দাবি নয়। রোলো বলেন নারীর ভালোবাসা কখনোই জন্মগত অধিকার নয়, সেটা আর্নড হয়, লব্ধ হয় যোগ্যতার ভিত্তিতে। পুরুষ যদি ভাবে সে ভালো হয়ে, দানশীল হয়ে ভালোবাসা পাবে, সে এক ভয়ানক ভুলে আছে। নারী আকৃষ্ট হয় এমন পুরুষের প্রতি যাকে সে সম্মান করে, যাকে সে চ্যালেঞ্জ ভাবে এবং যাকে সে হারাতে ভয় পায়। সুতরাং একজন রেশনাল মেল কখনো এমন অবস্থানে যায় না যেখানে নারী নিশ্চিতভাবে জানে এই মানুষটা আমার হাতের মুঠোই, বরং সে এমন এক অবস্থানে থাকে যেখানে সে নিজেই বেছে নেয় কে তার জীবনে থাকবে। পুরুষরা প্রায়শই ডিজনি ফিড এই রোমান্টিক ধারণায় আবদ্ধ থাকে, যেখানে তারা ভাবে একদিন এক মেয়ে আসবে, আমাকে বুঝবে, ভালোবাসবে, জীবন বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো এই ফ্যান্টাসি পুরুষকে দুর্বল করে। সে অপেক্ষা করে এক কল্পিত সোলমেটের, অথচ তার নিজের জীবন পিছিয়ে পড়ে। রেশনাল মেল বোঝে সে নিজেই নিজের বাঁচার কারণ, অন্য কেউ নয়। রলো বলেন একজন রেশনাল মেল বুঝে নেয় সম্পর্ক কখনোই স্থায়ী নয়,
তা সবসময় শর্তাধীন। একজন পুরুষের মূল্য সবসময় সময়ের সাথে বাড়ে, নারীর কমে। আত্মনির্ভরতা, লক্ষ্য এবং ডিসিপ্লিন, এই তিনটি একজন পুরুষের অস্ত্র। এইসব কঠিন সত্যগুলো মেনে নেওয়া হয়তো প্রথমে কঠিন, কিন্তু তাতেই তৈরি হয় রেশনাল মেল। তুমি যদি নিজের গল্পের নায়ক না হও, তবে তুমি অন্যের গল্পের পার্শ্ব চরিত্র হয়ে থাকবে। তুমি যদি নারীকে কেন্দ্র করে জীবন গড়ো, তবে তুমি প্রতিনিয়ত রোল পালনে ব্যস্ত থাকবে। ভালো ছেলে, প্রোভাইডার, প্রোটেক্টর, কিন্তু নিজের স্বপ্ন, নিজের প্রভাব, সেগুলো হারিয়ে যাবে। তুমি যদি রেশনাল মেল হও, তবে তুমি জীবনকে নিজস্ব চোখে দেখবে। তুমি নেতৃত্ব দেবে, পরিচালনা করবে এবং নিজের মূল্য নিজেই নির্ধারণ করবে। মূল ধারণা ৩, দি কার্ডিনাল রুল অফ সেক্সুয়াল স্ট্র্যাটেজিজ। যৌন কৌশলের মৌলিক নিয়ম, এক চিরন্তন সত্যের উন্মোচন। রাতে এক ক্যাফেতে বসে একজন পুরুষ তার জীবনের পেছনে তাকায়। মনে পড়ে সে কতবার নিজের সব দিয়েছে, ভালো থেকেছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু বিনিময়ে পেয়েছে শুধু অস্বীকৃতি। তখনই তার মনে প্রশ্ন জাগে, আমি কি সত্যিই জানি নারী কি চাই? রৌলো টমাসি খুব স্পষ্ট করে বলেন, নারী এবং পুরুষ উভয়ই সম্পর্ক ও যৌনতার ক্ষেত্রে নিজেদের আলাদা কৌশল নিয়ে এগোয়, এবং এই কৌশল দুইটি কখনোই প্রকৃতভাবে একে অপরের সঙ্গে মিলতে পারে না, কারণ তারা সম্পূর্ণ আলাদা লক্ষ্য ও স্বার্থে পরিচালিত হয়। যৌন কৌশল মানে কি? যৌন কৌশল বলতে বোঝায় নারী বা পুরুষ কিভাবে জৈবিক, মানসিক ও সামাজিকভাবে এমন সঙ্গী বেছে নেয় যার সঙ্গে সে সম্পর্ক করতে চায়। নারী চাই উচ্চমানের পুরুষ, যে জিনগতভাবে শক্তিশালী, সামাজিকভাবে সম্মানিত এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল। পুরুষ চাই উপলব্ধ নারী, যে যৌনভাবে আকর্ষণীয়, তার নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী সাবমিসিভ ও নিবেদিত। এই স্বার্থদ্বন্দ্ব থেকেই তৈরি হয় সম্পর্কের জটিলতা, মিথ্যা আশা এবং মনোভাবগত দ্বন্দ্ব। নারী বনাম পুরুষ কৌশলের সংঘর্ষ। নারীর যৌন কৌশল হল সেরা জিন এবং সেরা সাপোর্টের সমন্বয় খোঁজা, অর্থাৎ সে এমন পুরুষ চায় যার কাছে সে যৌনভাবে আকৃষ্ট হবে এবং যে তাকে তার সন্তানকে নিরাপত্তা দিতে পারবে। পুরুষের যৌন কৌশল সাধারণত সরল, যতটা সম্ভব বেশি ও আকর্ষণীয় নারীর সঙ্গে সঙ্গমের সুযোগ খোঁজা। এই ভিন্নতায় দুই লিঙ্গের মধ্যে এক গভীর রণক্ষেত্র তৈরি করে, যেখানে পাওয়ার সবসময় বদলাতে থাকে। নারীর হাইপারগ্যামি বনাম পুরুষের পলিগ্যামি, অর্থাৎ নারী সবসময় এমন পুরুষের খোঁজ করে যে তার থেকে উচ্চতর, স্ট্যাটাস, লুকস, রিসোর্সেস, কনফিডেন্স, সব দিক থেকেই। এর বিপরীতে পুরুষের প্রাকৃতিক প্রবণতা হল পলিগ্যামি, বিভিন্ন নারীর প্রতি আকর্ষণ অনুভব করা। এই দ্বন্দ্বই যৌন কৌশলের মূল সংঘর্ষ। একজন নারী চাই তার সব চাওয়া একটি পুরুষের মধ্যে পেতে, আর একজন পুরুষ চাই একাধিক নারীর মধ্যে তার আকাঙ্ক্ষা পূরণ করতে, এবং এই দুই অভিপ্রায় একে অপরের বিরুদ্ধে চলে। তুমি যতই নারীকে বোঝার চেষ্টা করো, তার মন রাখতে চাও, তোমার কৌশলকে তার সঙ্গে মেলাতে চাও, ততই তুমি নিজেকে হারাবে। কারণ নারীর কৌশল গোপন ও কৌশলী। সে সবসময় এমন পুরুষ খোঁজে যাকে সে সম্মান করতে পারে, আর সে পুরুষ কখনো তাকে পুরোপুরি বোঝার চেষ্টা করে না। তুমি যদি নারীকে খুশি করার জন্য নিজের মিশন, নেতৃত্ব বা উদ্দেশ্য বিসর্জন দাও, সে তোমাকে ত্যাগ করবে। উদাহরণ, বেটা প্রোভাইডার বনাম আলফা ব্রেভ হার্ট, যারা তাদের ভালোবাসার মেয়েটিকে সব দিয়েছে, সময় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কিন্তু সে নারী আকৃষ্ট হয়েছে এমন এক পুরুষের প্রতি যাকে পাওয়া ছিল অনিশ্চিত, চ্যালেঞ্জিং, হয়তো আত্মকেন্দ্রিক, কিন্তু আকর্ষণীয়। এই ফাঁদেই পড়া পুরুষরা ভাবে নারীরা ভালো ছেলেদের চায় না, কিন্তু বাস্তবতা হলো নারীরা আলফা বৈশিষ্ট্যযুক্ত পুরুষকে চায়, এমন কাউকে যাকে সে হারানোর ভয় পায়। নারীর কৌশল বদলায়, পুরুষের কৌশল স্থির। নারীর যৌন কৌশল সময়ের সাথে বদলায়। যেমন 18 থেকে 24 বছর বয়সে সে চায় উত্তেজনা, আকর্ষণ, জিনগত উৎকৃষ্টতা। 25 থেকে 35 বছর বয়সে সে চায় স্থিরতা, নিরাপত্তা, স্থায়ী সম্পর্ক। এই অবস্থান অনুযায়ী সে পুরুষ বেছে নেয়। এই বিষয়টি অনেক পুরুষ বোঝে না এবং বিভ্রান্ত হয়।
কেন আগে সে আকর্ষণীয় ছিল, এখন নয়? পুরুষের কৌশল কিন্তু বদলায় না। সে 20, 30, 40 বয়সেও একইভাবে যৌন আকর্ষণ অনুভব করে যৌবনময়ী নারীর প্রতি। এই পার্থক্যটি পুরুষদের জানা দরকার, কারণ নারীরা যখন তাদের যৌন শীর্ষে থাকে 18 থেকে 24, তখন তারা পুরুষদের সবচেয়ে ভালোটা বেছে নেয়। একজন র্যাশনাল মেল কিভাবে এই নিয়ম বুঝবে? রলো বলে, একজন র্যাশনাল মেল কখনোই নারীর কৌশলের শিকার হয় না। সে জানে সে নিজেই নিজের কৌশল ঠিক করবে, নিজের উচ্চতর মানে পৌঁছবে। নারীর আকর্ষণ অর্জন করবে দাবি করে নয়, নিজেকে এমন করে গড়ে তুলে যে সে নিজেই নারীর আকাঙ্ক্ষার কেন্দ্র হয়ে দাঁড়ায়। এই সেলফ ডেভেলপমেন্টই তার কৌশল। স্যাক্রিফাইস নয়, স্ট্যান্ডার্ড সেট করো। প্রেমে পড়ে পুরুষ নিজের সবকিছু ত্যাগ করতে চায়, অথচ নারী তার প্রতি তখনই আকৃষ্ট হয় যখন সে নিজের মানদণ্ড ধরে রাখে। তুমি যদি নারীর খুশির জন্য নিজেকে বদলাও, তোমার শ্রদ্ধা হারাবে। তুমি যদি নারীর প্রতি দুর্বল হয়ে যাও, সে তোমার সীমা পরীক্ষা করতে শুরু করবে। তুমি যদি নিজের কৌশল ভুলে যাও, সে আর তোমার পাশে থাকবে না। তাই করণীয় কি? নিজের জীবনের কাজ শেষ করো। নারী আসবে যাবে, কিন্তু তুমি যদি নিজের মিশনে থাকো, তবে নারীর প্রতি তোমার আকর্ষণ হবে চয়নযোগ্য, নির্ভরশীল নয়। নারীর কৌশল বুঝো, কিন্তু নিজে কখনো সে খেলায় পিয়ন হয়ে যেও না। তুমি রাজা, তুমি খেলো তোমার নিয়মে। আত্মসম্মান, নিজের শরীর, স্বাস্থ্য, অর্থনীতি এইগুলো গড়ে তুলো। তুমি যখন নিজের শিখরে থাকবে, তখন তুমি কৌশল তৈরি করবে, অন্যান্যরা তা মেনে চলবে। পুরুষদের একটি ভয়ানক ভুল হলো, তারা ভাবে ভালো ব্যবহার করলেই নারী তাকে চিরকাল ভালোবাসবে। কিন্তু এই অধ্যায়ে সেই মিথ ভেঙে দেয়। তুমি যদি নারীর যৌন কৌশলের বাস্তবতা না বোঝো, তবে তুমি সেই খেলায় শুধু ব্যবহৃত হবে। মূল ধারণা 4, দ্য নাইস গাই সিনড্রোম। একজন লোক রাতে আয়নায় নিজের দিকে তাকিয়ে থাকে, ক্লান্ত চোখ, গালে হতাশার রেখা, মনে একটাই প্রশ্ন, আমি তো সব ভালো করছিলাম, তবুও কেন সে আমাকে ছেড়ে চলে গেল? এই অধ্যায় সেই সব ভালো ছেলেদের নিয়েই যারা সমাজ, পরিবার, এমনকি নিজস্ব বিশ্বাস থেকে শিখেছে ভালো থাকো, ভদ্র থাকো, নারীদের সম্মান করো, তবেই তারা তোমাকে ভালোবাসবে। কিন্তু বাস্তবতা যে একেবারেই ভিন্ন, এবং রলো টমাসি সেই নিষ্ঠুর সত্যকে এখানে উন্মোচন করেছেন। নাইস গাইজ নারীকে সন্তুষ্ট করতে চায়, কিন্তু নিজের আত্মপরিচয় বিসর্জন দিয়ে। এই আত্মবিসর্জনই তাদের পতনের কারণ। কে এই নাইস গাই? রোলো বলেন, নাইস গাই হলো সেই পুরুষ যে নারীর প্রত্যেকটা কথা শুনে চলে, নিজের পছন্দকে নারীর পছন্দে রূপ দেয়, সবসময় নারীকে খুশি রাখতে চায়, প্রতিদানমূলক ভালোবাসা আশা করে। যেমন, আমি যদি ওর জন্য এত কিছু করি, তবে ও নিশ্চয়ই আমাকে ভালোবাসবে। এই নাইস গাই কখনো নিজের প্রয়োজনকে গুরুত্ব দেয় না। সে নারীকে দেবী বানায়, এবং এখানেই তার পরাজয়। নাইস গাই আসলে কি করে? রোলো ব্যাখ্যা করেন, নাইস গায়ের আচরণ মুখে যতটাই ভদ্র, ভেতরে ততটাই চতুর ও চুক্তি নির্ভর। সে ভাবে, আমি যদি ওর যত্ন নিই, ওর পাশে থাকি, ওর সমস্যা শুনি, তবে সে আমাকে সঙ্গমের প্রতিদান দেবে। অর্থাৎ তার এই ভদ্রতা নিছক এক ধরনের কভার্ট কন্ট্রাক্ট, একটি গোপন চুক্তি, যেখানে সে ভাবে, আমি যদি একজন সঠিক পুরুষ হই, তবে নারী আমাকে পুরস্কার দেবে। কিন্তু নারী কি সেই পুরস্কার দেয়? না, কারণ নারীর আকর্ষণের মানদণ্ড ভিন্ন। রোলো এই অধ্যায়ে বহু উদাহরণ তুলে ধরেন সেই সব ছেলেদের যারা বছরের পর বছর এক নারীকে ভালোবেসে পাশে থেকে বন্ধুর মতো আচরণ করে, কিন্তু সেই নারী তখন এমন একজনকে পছন্দ করে ফেলে যে দুর্বিনীত, যার অ্যাটিটিউড আছে, যে তার কথা শুনে না, কিন্তু তবুও রহস্যময় ও আকর্ষণীয়। নাইস গাই তখন প্রশ্ন করে, সে আমাকে কেন নয়? আমি তো তার জন্য সব করেছি। রোলো বলেন, নারীরা কখনোই দায়িত্বপূর্ণ কেয়ারটেকারকে ভালোবাসে না। যদি সে নিজেকে আত্মবিশ্বাসহীন, অনুমতি ভিক্ষাকারী ও আত্মপরিচয়হীন হিসেবে তুলে ধরে। নাইস গাই মানে আত্মসমর্পণ। নাইস গাই ভাবেন, নারীকে তার জীবনের কেন্দ্রবিন্দু বানালেই সে নারীর ভালোবাসা পাবে। কিন্তু নারী চায় এমন একজন পুরুষ যে নিজের জীবনের মিশনে থাকে, যার ব্যক্তিত্ব আছে, যার সঙ্গে তার ভরসা ও রোমাঞ্চ দুটোই তৈরি হয়।
নারী কখনোই এমন কাউকে আকর্ষণীয় মনে করে না যে বলে, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে রাজি। তাকে এমন পুরুষের দরকার যার জীবন নিজেই এত পূর্ণ যে সেখানে একজন সঙ্গী হয়ে যোগ দেয়, একজন সেন্টার নয়। রলো বলেন, সমাজ নাইস গাই তৈরি করে। ভালো ছেলে হও, মেয়েদের দিকে তাকিও না খারাপ ভাবে। তুমি যদি ভদ্র হও, মেয়েরা তোমাকে ভালোবাসবে। তোমার ইচ্ছা না থাকলেও মেয়েদের খুশি রাখো। এইসব ভুল বার্তা ছেলেরা ছোটবেলা থেকেই শিখে ফেলে এবং বড় হয়ে যখন বাস্তব নারীর মনোভাব দেখে তখন ধাক্কা খায়। রোলো বলেন, নাইস গাই ভদ্র নয়, সে ভীতু, সে স্বাধীন নয়, সে অনুমতির জন্য নারীর দিকে তাকিয়ে থাকে। এই অধ্যায়ে রোলো এক গুরুত্বপূর্ণ ধারণা আনেন, বেটা অরবিটার। এরা সেই নাইস গায়রা যারা নারীর চারপাশে ঘোরে, সব সময় সাহায্যের জন্য প্রস্তুত থাকে, কিন্তু কখনো নারীর মূল আকর্ষণের কেন্দ্র নয়। নারী তাদের ব্যবহার করে, মন খারাপের সময় কাঁধ হিসেবে, সাহায্যের জন্য হাত হিসেবে, কিন্তু প্রেমের জন্য নয়। নাইস গাই ভাবেন, আমি ঠিক সময় এলে ওর ভালোবাসা পাবো, কিন্তু সেই সময়ই আসে না। একটি নাইস গাই আচরণ কেন নারীর চোখে আকর্ষণহীন? রোলো ব্যাখ্যা করেন, নাম্বার 1, নারী অবচেতনে টেস্ট করে তুমি নিজের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারো কিনা। নাম্বার 2, যে পুরুষ নিজের সব বিসর্জন দেয় তার মধ্যে কোনো চ্যালেঞ্জ থাকে না। নাম্বার 3, পুরুষ যদি নিজেকে এক নারীর ওপর নির্ভরশীল বানায়, সে নিজের ভ্যালু কমিয়ে ফেলে। নাইস গায়ের সমস্যা হলো সে শিকার চায়, চাহিদা নয়। নারী আকৃষ্ট হয় এমন পুরুষে যার উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে সম্মান আদায় করে। র্যাশনাল মেল কি করে? রোলো বলেন, একজন র্যাশনাল মেল নারীকে সম্মান করে, তবে নিজের মানদণ্ড রেখেই। নারীর আকর্ষণ পাওয়ার চেষ্টা করে না, আকর্ষণ তৈরি করে। নারীর মন বুঝে কাজ করে না, নিজের মন বুঝে নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করে। সে জানে নারীকে খুশি করতে গিয়ে নিজেকে খুশিহীন করলে কোনো লাভ নেই। করণীয়, নাইস গাই সিনড্রোম থেকে মুক্তির পথ। নাম্বার 1, নিজের জীবনের কেন্দ্র হও। তোমার জীবন যেন এমন হয় যেখানে নারী তোমাকে চায়, তুমি তাকে না চাইলেও। নিজেকে এমন ভাবে গড়ো যে তুমি নিজেই পুরস্কার। নাম্বার 2, কোভার্ট কন্ট্রাক্ট বন্ধ করো। কারোর জন্য কিছু করো, কিন্তু প্রতিদানের প্রত্যাশায় নয়। নাম্বার 3, ভালনারেবল না হয়ে সাহসী হও। নারীকে নিজের কষ্টের গল্প বলে তাকে ছুঁয়ে ফেলার আশা করো না। তাকে দেখাও তুমি কষ্টকে পেরিয়ে এসেছো, এইটা আকর্ষণ সৃষ্টি করে। নাম্বার 4, অ্যাপ্রুভ খোঁজো না, নিজের সীমা ধরো। তুমি যা চাও সেটাই গুরুত্বপূর্ণ। নারীকে খুশি করতে গিয়ে নিজের ছায়া হয়ে থেকো না। নাম্বার 5, বাউন্ডারি স্থাপন করো। না বলতে শেখো, সম্মানের দাবি করো। তুমি নাইস হয়ে নয়, স্ট্রং হয়ে ভালোবাসা পাও। এই অধ্যায় এক ভয়ঙ্কর বাস্তবতায় আমাদের চোখ খুলে দেয়। নাইস গাই ভাবেন নারী তাকে ভালোবাসবে কারণ সে সব দেয়, কিন্তু নারী ভালোবাসে এমন পুরুষকে যে নিজের সবকিছুকে ধরে রাখে। তুমি যদি নাইস গাই হয়ে নারীর সম্মান পাওয়ার আশা করো, তুমি হারবেই। তুমি যদি নিজের ব্যক্তিত্ব গড়ো, নিজের স্ট্যান্ডার্ড তৈরি করো, নারী তখন তোমার জীবনের অংশীদার হবে, মালিক নয়। মূল ধারণা 5, দ্য রেড পিল। ধরা যাক তোমার সামনে দুটি ওষুধ রাখা হয়েছে, একটি নীল আর একটি লাল। নীল ওষুধটি খেলে তুমি ফিরে যাবে আগের ঘুমন্ত বাস্তবতায়, সেখানে তুমি যা জানো তাই সত্য বলে মনে হবে। কিন্তু লাল ওষুধটি খেলে তুমি জানবে বাস্তবের কঠিন রূপ, সেই সত্য যা হয়তো তোমার সব বিশ্বাসকেই নষ্ট করে দেবে। তুমি কি লাল ওষুধটি খেতে সাহস পাবে? এই ধরনের প্রশ্ন নিয়েই শুরু হয় রোলো টমাসির দ্য রেড পিল অধ্যায়টি। এই অধ্যায়ে তিনি আমাদের সামনে তুলে ধরেন সেই কঠিন সত্যের দরজা যেটি একবার খুলে ফেললে আর ফিরে যাওয়া সম্ভবই নয়। এই অধ্যায়টি শুধু একটি ধারণা নয়, বরং একটি দর্শনের জন্ম দেয়, যা পুরুষদের চোখ খুলে দেয় সমাজ, নারী পুরুষ সম্পর্ক এবং নিজস্ব পুরুষত্ব নিয়ে। রেড পিল মূল ধারণা। রেড পিল কথাটি এসেছে বিখ্যাত সিনেমা দি ম্যাট্রিক্স থেকে। সেই সিনেমায় মরফিয়াস চরিত্রটি নিওকে বলেছিল, টেক দ্য ব্লু পিল অ্যান্ড দ্য স্টোরি এন্ডস, টেক দ্য রেড পিল অ্যান্ড আই শো ইউ হাউ ডিপ দ্য র্যাবিট হোল গোজ। তবে রোলো টমাসি এই রেড পিলকে ব্যবহার করেছেন নারীবাদ,
সম্পর্ক এবং আধুনিক সমাজের মনস্তত্ত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। তিনি বলছেন, এই সমাজ পুরুষদের নীল বড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, যেখানে পুরুষরা বিশ্বাস করে ভালো ছেলে হলে মেয়েরা ভালোবাসবে, ত্যাগ মানেই প্রেম, নারীরা সবসময় পুরুষদের চেয়ে নৈতিকভাবে শ্রেষ্ঠ ইত্যাদি। কিন্তু রেড পিল এই মিথ্যাকে ভেঙে দেয়। রেড পিল মানসিকতা একটি সজাগ চেতনার জন্ম। রেড পিল মানসিকতা মানে হচ্ছে বাস্তবকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করা। লাল বড়ি খাওয়ার মানে নিজেকে সামাজিক শর্ত থেকে মুক্ত করা এবং বুঝতে শেখা যে আধুনিক সম্পর্কগুলোর পেছনে রয়েছে জৈবিক প্রেরণা, গোপন হিসাব এবং শক্তির লড়াই। নারীরা কেবল প্রেমে পড়ে না, তারা হাইপারগ্যামি প্রবৃত্তি দ্বারা চালিত হয়। মানে নারীরা চায় এমন পুরুষ যারা সামাজিক মর্যাদায়, অর্থে বা চরিত্রে তাদের চেয়ে উচ্চতর। এই সত্যকে মেনে নেওয়া মানেই হচ্ছে রেড পিল গ্রহণ করা। সমাজ বারবার পুরুষদের শেখায়, সাহায্য করো, নারীদের পুজো করো, তাহলেই প্রেম পাবে। কিন্তু বাস্তবে দেখা যায় এই ভালো ছেলেরা প্রেমে বারবার ব্যর্থ হয়, কারণ নারীরা সম্মান করে এমন পুরুষকে যারা নিজের প্রতি আত্মবিশ্বাসী, যাদের নিজেদের উদ্দেশ্য আছে এবং যারা নিজের জীবনের নিয়ন্ত্রক। রেড পিল শেখায় ভালো ছেলে হবার মানে হচ্ছে নিজেকে অন্যের চাহিদা পূরণের জন্য বিসর্জন দেওয়া, নট অ্যাট্রাকটিভ বাট ইউজফুল। আর নারীরা আকর্ষণ অনুভব করে এমন পুরুষের প্রতি যাদের প্রয়োজন নেই অন্যকে খুশি করার। রেড পিল গ্রহণ মানে হলো নারীর প্রকৃতি সম্পর্কে নিরপেক্ষ গঠন করা। রোলো এখানে বলেন, নারীরা ডুয়াল ম্যাটিং স্ট্র্যাটেজি অনুসরণ করে। একদিকে তারা আকৃষ্ট হয় জেনেটিক্যাল ফিট, আত্মবিশ্বাসী আলফা পুরুষদের প্রতি, অন্যদিকে তারা বেছে নেয় বেটা পুরুষদের পরিবার, নিরাপত্তা ও স্থায়িত্বের জন্য। এই দ্বৈত প্রবণতা বোঝা মানেই রেড পিলের বাস্তবতা বোঝা। ব্রেকআপ, প্রতারণা ও নারীর স্বাধীনতা। রোলো দেখান, নারীরা যখন কোনো সম্পর্ক ভাঙে তখন সেটা হয় অনেক আগে থেকেই পরিকল্পিত। পুরুষরা ভাবতে থাকে হঠাৎ কি হলো, কিন্তু নারীর মনে সেই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত অনেক আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল। রেড পিল শেখায় তুমি যতই ভালো হও না কেন, নারী যদি মনে করে তার চেয়ে ভালো কিছু সে পেতে পারে, তবে সে সেই দিকেই চলে যাবে। এটি কষ্টকর সত্য, কিন্তু পুরুষদের আত্মরক্ষার জন্য জানা জরুরি। নারী কেন্দ্রিক সমাজ ও গাইনোক্রেসি। রোলো গাইনোসেন্ট্রিক সোশ্যাল অর্ডার সম্পর্কে বলেন, যেখানে সমাজ, মিডিয়া এবং আইন সবকিছু নারীর সুবিধা মতো গড়ে উঠেছে। পুরুষ যদি ডিভোর্সে পড়ে, বাচ্চার কাস্টাডি হারায় কিংবা মিথ্যা অভিযোগে পড়ে, তবুও সমাজ চুপ থাকে। রেড পিল মানে এই নারী কেন্দ্রিক ব্যবস্থাকে বোঝা এবং নিজেকে এর থেকে রক্ষা করা। পুরুষের করণীয় আত্মনির্ভরতা। এই অধ্যায়ে রোলো এক ধরনের পিউরিফিকেশন প্রসেসের কথা বলেন। রেড পিল গ্রহণ করা মানে এক ধরনের মানসিক মৃত্যু, যেখানে পুরনো বিশ্বাস, অনুভব, আবেগের মৃত্যু ঘটে এবং জন্ম নেয় এক নতুন পুরুষ যে নিজেকে ভালোবাসে, নিজের লক্ষ্য ঠিক করে এবং নারীর বৈধতা ছাড়া নিজেকে মূল্যবান মনে করে। রেড পিল জীবন, আত্মসম্মান ও প্রাধান্য। রোলো বলেন, রেড পিল মানসিকতা গ্রহণ করা মানে নারী বিদ্বেষ নয়, বরং নারীদের আসল প্রবৃত্তি বোঝা। এটি একটি স্ট্র্যাটেজিক লেন্স যার মাধ্যমে পুরুষ নিজেকে সঠিকভাবে প্লেস করতে পারে। সে বুঝে যায় তাকে সমাজ কিভাবে ব্যবহার করছে, কিভাবে সে নিজের শক্তিকে পুনরুদ্ধার করতে পারে। রোলো ব্যাখ্যা করেন, একজন ব্যক্তি যখন প্রথম রেড পিল ধারণা পায় তখন সে রেগে যায়, মানতে চায় না। সে ভাবে সব মেয়ে এমন নয়, আমার গার্লফ্রেন্ড আলাদা। এই রাগের পর্যায়কে বলে রেড পিল রেজ। কিন্তু ধীরে ধীরে সে বুঝে যায় এই জগৎ যেমনটা তাকে সেইভাবেই নিতে হবে। তখনই জন্ম নেয় রেড পিল ক্ল্যারিটি, যেখানে একজন পুরুষ নিজের আত্মসম্মান পুনরুদ্ধার করে। বাস্তব জীবনে রেড পিলের প্রয়োগ, জ্ঞান নেওয়া আর জীবনে প্রয়োগ করা আলাদা বিষয়। রেড পিল মানে শুধুই নারীদের সম্পর্কে সচেতন হওয়া নয়, বরং নিজেকে পুনরুদ্ধার করা। তুমি যখন বুঝতে পারো যে নারীকে জিততে হবে না, বরং নিজেকে তৈরি করতে হবে, তখনই তুমি সত্যিকার অর্থে রেড পিল পথের যাত্রী হয়ে ওঠো। সমাজ, মিডিয়া
পরিবার সবকিছু যখন তোমাকে একটি মিথ্যের মধ্যে রাখতে চায়, তখন সত্যের আলো অনেক সময় চোখ ধাঁধিয়ে দেয়। কিন্তু একবার তুমি সাহস করে যখন লাল বুড়িটি খেয়ে নাও, তখন তোমার চোখ খুলে যায়। তখন তুমি বুঝতে পারো তুমি কারো ভালো ছেলে হওয়ার জন্য জন্মাওনি। তুমি জন্মেছো নিজের শক্তি, নিজের লক্ষ্য, নিজের মর্যাদা দিয়ে জীবন গড়ার জন্য। তুমি যখন রেড পিল গ্রহণ করো, তখন আর কেউ তোমার জীবন পরিচালনা করতে পারে না। তখন তুমি নিজেই হয়ে ওঠো নিজের জীবনের অধিপতি। মূল ধারণা 6, দ্য মিথ অফ দ্য সোলমেট, আত্মার সঙ্গী। একটি মিথ। ধরো তুমি জীবনের ভালোবাসাকে খুঁজছো। তোমার মনের গভীরে একটা বিশ্বাস কাজ করছে, এই বিশাল পৃথিবীর কোথাও একজন মানুষ আছেন যিনি কেবল তোমার জন্যই জন্মেছেন, যার সাথে তোমার আত্মা মিলে যাবে, চোখের চাহনিতে কথা বলবে এবং যার উপস্থিতিতেই তুমি পূর্ণতা খুঁজে পাবে। এটাই তো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, তাই না? ট্রু লাভ, দ্য ওয়ান, সোলমেট, এইগুলো যেন রূপকথার মতো মনে হয়, কিন্তু আমরা এটিকেই বাস্তব বলে ধরে নিই। আর এইখানেই রোলো টমাসির অগ্নিবাণ। এই পুরো ধারণাটি একটি মিথ, এক ভয়ঙ্কর দৃষ্টিভ্রম। এই অধ্যায়টি এমন এক আয়নার সামনে